প্রিয় দর্শক, পবিত্র রমজান মাসের আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের চ্যানেলের নিয়মিত সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিআরবি হসপিটালস টেলিপ্রেসক্রিপশন। দর্শক, রমজান মাসে আমরা কি করব, যারা অসুস্থ আছেন তাদের জন্য কি করা উচিত, রমজান মাস ইটসেলফ কোনো রোগ ভালো করে কিনা, বা গ্যাস্ট্রিকের রোগীরাই কি করবে, এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার এম এ বাশার, তিনি সাবেক অধ্যক্ষ ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, আর তিনি চিফ কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন বিভাগ, বিআরবি হসপিটালস, ঢাকা। প্রফেসর ডাক্তার এম এ বাশার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকেও ধন্যবাদ। সেই সাথে আমি চ্যানেলের কর্তৃপক্ষ এবং বিআরবি কর্তৃপক্ষ এবং আমাদের দর্শক শ্রোতা যারা অনুষ্ঠান দেখছেন তাদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন। স্যার, আপনার কাছে আমি প্রথমে জানতে চাই যে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে, তো এই রমজান মাসে কিন্তু আমরা দেখেছি যে অনেক রোগ বালাইও কিন্তু ভালো হয়ে যায় রোজার কারণে। তো আমি আসলে জানছি এই রমজান মাসে আমাদের উপকারিতা কী? আমি বলছি এটা ডিজিজ প্রেক্ষিতে, রোগের প্রেক্ষিতে। জি হ্যাঁ, জি। রমজান মাসে অ্যাকচুয়ালি ব্যাপকভাবে আমরা উপকৃত হই। আমরা যারা সুস্থ মানুষ তারাও উপকৃত হয়, যারা অসুস্থ মানুষ তারাও কিন্তু উপকৃত হয়। তবে কিছু কিছু সাবধানতা অবলম্বন করতে হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে। যেরকম ধরেন, আমরা মুসলমানরা যারা রোজা রাখি তারা কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা রোজা রাখি। এটা রোজা হলো আমাদের ইসলামের ওয়ান অফ দি ইম্পর্টেন্ট একটা পিলার। তো সেই ক্ষেত্রে আমরা রোজা রাখার ফলে আমাদের যে স্পিরিচুয়াল যে বেনিফিটটা হয়, ইমোশনাল যে বেনিফিটটা হয়, স্ট্রেস রিলিজ হয় এবং অ্যান্টি ইনফ্লামেটরি যে অ্যাক্টিভিটিসটা এস্টাবলিশড হয়, তার সাথে সাথে কিন্তু আমাদের এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে হেল্প করে এবং হাইপারটেনশনও কিছুটা কমে যায়, ওজন কমে যায় যদি সঠিকভাবে আমরা রোজা রাখি। এবং তার সাথে সাথে আমাদের আরও অনেক ধরনের বেনিফিট আসে, যেটা নাকি ধরেন আমরা মানে কোলেস্টেরলের, বিশেষ করে মানে আমাদের জিআইটি প্রবলেমের জন্য। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে কিন্তু এটা প্রমাণিত যে আমাদের যে কোলেস্টেরল থাকে, যেটা গুড কোলেস্টেরল, সেটা কিন্তু বেড়ে যায় বাই 16%, এবং যেটা নাকি ব্যাড কোলেস্টেরল সেটা 9% কমে যায়, এবং ট্রাইগ্লিসারাইড লেভেল কিন্তু 30% রিডাকশন হয় এই রমাদানের ফলে। তার ফলশ্রুতিতে আমাদের স্ট্রোক এবং করোনারি আর্টারি ডিজিজ এটা কিন্তু মানে হার্ট অ্যাটাকের ঝুঁকিটা সিগনিফিকেন্টলি কমে যায়। তারপরে ধরেন আর যে সেন্স অফ ওয়েল বিইংয়ের জন্য যে মানসিক যে সাইকোলজিক্যাল যে প্রবলেম, এটাও কিন্তু অনেকটা নিয়ন্ত্রিত হয় এই রমজানের কারণে। স্যার, আপনি কিন্তু একটা চমৎকার একটা কথা বলছেন যে আসলে ব্যাড কোলেস্ট্রলগুলো কমিয়ে দিচ্ছে। আমরা কিন্তু অনেক ওষুধ সেবন করে কিন্তু অনেক সময় কমানো খুব ডিফিকাল্ট হয়ে যায়, এবং গুড কোলেস্ট্রল যেটা বডির জন্য খুব উপকারী, সেই গুড কোলেস্ট্রলগুলো বাড়িয়ে দিচ্ছে। এটা তো আসলে এই রোজার কারণেই কিন্তু হচ্ছে। তো সেক্ষেত্রে এটা আমরা একটা বেনিফিট পাচ্ছি এখানে। আবার আমরা কোনো কোনো ক্ষেত্রে দেখি যে রমজান মাসে রোজা রাখাটা আপনারা নিষেধ করে থাকেন। তো সে কোন ধরনের রুগীদেরকে আপনারা আসলে পরামর্শ দেন না রাখার জন্য? যে সমস্ত রুগীরা ক্রিটিক্যালি সিক, ধরেন হসপিটালাইজড পেশেন্ট, যারা নাকি ধরেন ক্রনিক মানে এন্ড স্টেজ কিডনি ডিজিজে ভুগছেন, বা যারা ধরেন মানে রেসপিরেটরি ফেইলিওরে আছেন, অথবা অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা, ওই সমস্ত রোগীদের জন্য, এবং যারা নাকি ধরেন প্রেগনেন্সি, মেয়েদের বেলায় যদি প্রেগনেন্সি থাকে বা ট্রাভেলিংয়ের সময়, এই সময়গুলিতে আমরা রোজা রাখতে না করি। ইভেন ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে, যাদের হিমোগ্লোবিন A1C মোর দেন 9, তাদের বেলায় আমরা কিন্তু রোজা রাখতে নিষেধ করি। মানে আমরা বলছেন যে HbA1c যাদেরকে 9-এর উপর থাকে, তাদের ক্ষেত্রে আপনারা রোজা রাখা কন্ট্রোল না হওয়া পর্যন্ত রোজা রাখাটা আপনারা নিষেধ করে থাকেন। এবং স্যার, এই যদি ডায়াবেটিসের প্রশ্ন যখন আসলাম, স্যার, ডায়াবেটিস রোগীদের তো আমরা সাধারণত দেখি যে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হলো ওনাদের ব্লাড সুগার পরীক্ষা করা, আর একটা হলো ইনসুলিন দেওয়া। যেসব রোগীরা ইনসুলিন পাচ্ছে তাদের ক্ষেত্রে কি করণীয়? আরেকটা জিনিস অ্যাড করি, ডায়াবেটিসের বেলায় যাদের নাকি রিসেন্ট মানে হিস্ট্রি অফ হাইপোগ্লাইসিমিয়া আছে, তাদের বেলাও কিন্তু আমরা সতর্ক নিষেধ করে থাকি। আর ডায়াবেটিসের বেলায় যে সমস্ত রোগীগুলি মানে স্টেবল ডায়াবেটিক ওয়েল কন্ট্রোল আমরা বুঝবো যে হিমোগ্লোবিন A1C যাদের 7.5-এর নিচে, তারা রোজা রাখতে পারবেন।
তবে সেখানে কিছু অ্যাডভাইস আমরা দিব, সেটা হলো যে রিঅ্যাডজাস্টমেন্ট অফ দ্য মেডিকেশন। যদি ইনসুলিনের উপর তার মানে নিয়ন্ত্রণ থাকে, ইনসুলিন দ্বারা যদি নিয়ন্ত্রণ থাকে, তাহলে আমরা বুলাস ইনসুলিনটা আমরা দিব ইফতারির সময়, ইফতারির আগে আগে দিব। এবং আমরা সাধারণত অ্যাভয়েড করব সেহরির সময় ইনসুলিন না দিতে। বেজাল ইনসুলিনও ডোজটা কিন্তু রিডিউসড হবে, বেজাল বা বুলাস উভয় ক্ষেত্রেই বাই 30% রিডাকশন হবে, যাতে হাইপোগ্লাইসিমিয়া না হয়। আমাদের মেইন কনসেপ্টটা হলো যাতে রুগী মানে রোজা রাখা অবস্থায় যাতে হাইপোগ্লাইসিমিয়া না হয়, এটা আমরা খেয়াল করব। এবং রুগীকেও একটু অ্যাওয়্যার করতে দিতে হবে যে হাইপোগ্লাইসিমিয়া হলে এই সিমটমগুলি হইতে পারে, যেরকম তার ডিজিনেস হইতে পারে, ভার্টাইগো হইতে পারে, তার সোয়েটিং হইতে পারে, উইকনেস হইতে পারে, হাঙ্গার, পালপিটেশন হইতে পারে, এগুলি অ্যাওয়্যার করে দেব। আর আরেকটা জিনিস হলো যে রমজানের মধ্যেও কিন্তু আমরা ব্লাড সুগার মাপতে পারবো, এতে রোজা ভাঙবে না। এবং যদি দেখা যায় যে ব্লাড সুগার মাপার ফলে ইনসুলিন লেভেল, ব্লাড সুগার লেভেল 3.9 মিলিমোল পার লিটার, তার চেয়ে কম, তাহলে কিন্তু রোজা ভাঙতে হবে। তারপরে তো হাইপোগ্লাইসেমিয়ার দিকে যাচ্ছে। হ্যাঁ, জি জি। অন দি আদার হ্যান্ড যদি হাইপারগ্লাইসিমিয়া হয়, যাদের লেভেল ধরেন 300 আপ, 300 মিলিগ্রাম পারসেন্ট ব্লাড সুগার লেভেল, অথবা 16.7 মিলিমোল পার লিটার, তাদের বেলাও কিন্তু হাইপারগ্লাইসিমিয়ার জন্য, এটা ইমার্জেন্সি সিচুয়েশন, তখন রোজা ভাঙতে হবে। তার মানে স্যার দুইটা পরিস্থিতি, এটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া মানে সুগারটা কমে গেল, আর এটা হলো হাইপারগ্লাইসিমিয়া গ্লুকোজটা বেড়ে গেল। এই দুটো ক্ষেত্রেই তাদেরকে রোজা ভাঙার প্রয়োজন হয়ে পড়ে, তখন সেক্ষেত্রে তাকে রোজাটা ভাঙতে হবে, ওষুধ নিতে হবে। স্যার এটা একটা যেমন দিক। আর আরেকটা হলো স্যার, আমরা দেখি অনেক সময় হাইপারটেনশন, যারা ক্রনিক রোগে ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু স্যার প্রেশারের যে ওষুধগুলো ওগুলো আসলে কখন খেতে হবে? কারণ আপনার কোনো সকালে দিয়ে থাকেন, কোনো রাত্রে দিয়ে থাকেন, আবার কোনো সময় ডায়ালিসিস করার জন্য আপনার ওষুধ দিয়ে থাকেন, এই বিষয়টা আমাদের তো আপনি জানেন যে আমাদের অনেক ধরনের অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস আছে। তো কিছু ড্রাগস আছে যারা নাকি ব্লাড শরীর থেকে পানি বের করে দেয়, আমরা বলি ডায়াবেটিক্স। তো ডায়াবেটিক্সটা অন প্রিন্সিপাল আমরা রমজানের মধ্যে অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ এতে মানে ডিহাইড্রেশন হয়ে যেতে পারে, যেহেতু দীর্ঘক্ষণ সে পানিও খাবে না। এবং আমরা লক্ষ্য করি যে যখন ইফতারির পর আবার আমরা চেষ্টা করি যে তাদের যাতে মানে ডিহাইড্রেশন না হয়, সেই জন্য বারবার পানি খাইতে বলি, এনকারেজ করি। পার্টিকুলারলি যাতে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স না হয়, সেই জন্য ডাবের পানি, স্যালাইনের পানিও খাইতে অ্যাডভাইস করি সামটাইমস। আর আদারওয়াইজ হাইপারটেনশনের বেলায় অন্যান্য ড্রাগস আমরা ইউজ করতে পারি। তবে একটা জিনিস হলো যে ইন্টারেস্টিং জিনিস, সেটা হলো যে রমজানের ফলে কিন্তু হাইপারটেনশনও কিছুটা নিয়ন্ত্রিত হয়। সেখানে আমরা ডোজ মানে একটু কমানোর ব্যাপার হইতে পারে। আর ডায়াবেটিসের ক্ষেত্রেও কিন্তু আমরা ব্লাড সুগার মনিটরিং সিস্টেমটা কিন্তু একটু ডিফারেন্ট। যেরকম আমরা ব্লাড সুগারটা মাপবো আমরা সেহরির আগে আমরা মাপবো। আরেকটা হলো যে ইফতারের সময় মাপবো, আবার ইফতারের 2 ঘন্টা পরে মাপবো। আরেকটা হলো মিড ডে একটা ব্লাড সুগার মাপতে পারি, যাতে তার ডায়াবেটিসটা ওয়েল কন্ট্রোল আছে কিনা, বা তার হাইপোগ্লাইসেমিয়ার কোনো রিস্ক আছে কিনা, যাতে আমরা প্রিকশনারি মেজার নিতে পারি বা রোগীকে অ্যাডভাইস দিতে পারি যে এইভাবে তার ডায়েটটা হবে। তার মানে স্যার বলছেন যে ইফতারের মানে শুরুতে নেওয়া এবং ইফতার 2 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে, সেহরির আগে এবং মিড টার্মে একটা, তাহলে তার মানে ডায়াবেটিস যাদের ওয়েল কন্ট্রোল আছে কিনা এটা বোঝা যায়, অ্যাসেস করা যায়। তো সেক্ষেত্রে তো স্যার আপনার ডায়াবেটিসের যে এই পেশেন্টরা, তাদের তো আপনার একটা ডায়েটারি একটা কন্ট্রোলের আপনারা একটা কথা বলে থাকেন, তো রমজান মাসে তাদের জন্য আসলে কি ধরনের ডায়েটারি প্ল্যানটা ভালো হয়? ডায়েটারি প্ল্যান তো মানে এমনিই তো আমরা যেহেতু সংযমের মাস, মানে ডায়েটটা একটু কম হয়, তো সেই জন্যই আমরা ইনসুলিনের ডোজটাও কিন্তু আমরা কমিয়ে দিচ্ছি, 30% কমাই দিচ্ছি। এবং অন্যান্য অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস যেগুলো অরালি নেই, সেই ডোজটাও কিন্তু আমরা কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে, কিছুটা 30% রিডাকশনের মধ্যে নিয়ে আসি, যাতে হাইপোগ্লাইসেমিয়ার চান্স না থাকে। তবে মেটফরমিন একটা ড্রাগস আমরা ইউজ করি ডায়াবেটিসের জন্য, সেটা কিন্তু সাধারণত হাইপোগ্লাইসেমিয়া করে না। সেটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। মানে সেটা সে সেবন করতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, জি। এবং প্রেফারেবলি এটা আমরা বলি যে ইফতারির সময় দেওয়ার জন্য মেটফরমিন। স্যার আরেকটি আর অ্যান্টি ডায়াবেটিক এজেন্টের মধ্যে গ্লিবেনক্লামাইড, সালফোনাইলুরিয়া গ্রুপের ড্রাগসটা আমরা সাধারণত অ্যাভয়েড করার চেষ্টা করি। আরও কিছু ড্রাগস আছে আমরা ডায়াবেটিসে আমরা খুব সতর্কভাবে ইউজ করি,
নিউয়ার কিছু ড্রাগস। মানে মনিটরের জি, মাধ্যমে জি, তারা জি, আপনারা জি, এই জি, করে জি। থাকে। স্যার আরেকটি খুব কমন সমস্যা এই রমজান মাসে দেখা যায়, অনেকে এসে বলে যে পেট ফেঁপে গেছে বা আমার গ্যাস্ট্রিক বেড়ে গেছে, আমি হজম হচ্ছে না, ঠেকুর হচ্ছে। তো এই যে মানে যে যে জিনিসটা গ্যাস্ট্রিক রিলেটেড যে প্রবলেমগুলো বা পেপটিক আলসার ডিজিজ, এটা কি রমজান মাসে আসলে কি বেড়ে যায় কি না, না? এটা আসলে সঠিক না। এটা আসলে যে যে জিনিসটা হয় সেটা হলো যে আমরা যে খাবার গ্রহণ করি ইফতারির সময়, আমাদের মানে কালচারে, বিশেষ করে আমাদের এশিয়ান কালচারে, যে ফ্রাইড মানে ভাজি পুরিটা বেশি কনজিউম করি। ভাজি পুরি খাওয়ার জন্যই কিন্তু এই সমস্যাটা হয়। আসলে কিন্তু রমজানের সাথে রিলেটেড না, বরং রমজানে পেপটিক আলসার ডিজিজ রিডিউসড হয়ে যায়। কারণ আপনি জানেন যে খাবার আসলেই কিন্তু অ্যাসিডিফিকেশন বেড়ে যায়। যেহেতু আমরা দিনের বেলা খাচ্ছি না, কাজে অ্যাসিডিফিকেশনটা হচ্ছে না। সেটা কিন্তু আমাদের পেপটিক আলসারের জন্য অনেক উপকারী, অনেক বেনিফিট আমরা পাই। এবং সেখানে অ্যান্টি আলসারেন্ট ড্রাগসও আমরা কম দিলেও মানে অসুবিধা হওয়ার কথা না। কিন্তু সমস্যাটা হয় হলো আমরা ফ্রাইড মানে খাওয়ার জন্য ওভার ইটিং এবং ভাজা পোড়া খাওয়ার একটা প্রবণতা হ্যাঁ, আমাদের। আর আপনি যে ওভার ইটিং বলতে খুব ইম্পর্টেন্ট, যে দীর্ঘক্ষণ না খাওয়ার ফলে যখন খাবার আসে তখন আমরা খাবারটা যে পরিমাণে খাওয়া দরকার, যেটা নাকি 2বার 3বারে খাওয়া দরকার, সেটা আমরা একবারই খেয়ে ফেলি, যার জন্য ওভার ইটিংয়ের জন্য কিছু সমস্যা হয়। সেই জন্য সেটাও সতর্ক থাকা দরকার। আর আরেকটা জিনিস আমি বলি, মানে যেহেতু একটা প্রশ্ন ছিল আপনার, কিছু কিছু ড্রাগস যেরকম আমরা কিছু মানে আই ড্রপ আমরা ইউজ করি, আই ড্রপ ইউজ করা যাবে, নেজাল ড্রপও ইউজ করা যাবে না। নেজাল ড্রপটা ইউজ করা যাবে না, কানের ড্রপটা ইউজ করা যাবে। নেজাল ড্রপটা কিন্তু মুখে চলে যায়, ভিতরে স্টমাকে যাওয়ার সম্ভাবনা আছে। আর যে সমস্ত স্যালাইন আমরা নেই, স্যালাইন কিন্তু নেওয়া যাবে না, পার্টিকুলারলি যদি নিউট্রিয়েন্ট থাকে। নিউট্রিয়েন্ট থাকলে কিন্তু যাওয়া যাবে না। কিন্তু রক্ত পরীক্ষাটা করা যাবে, কিন্তু কোনো নিউট্রিয়েন্ট যেভাবেই হোক এটা শরীরে ইনজেকশনের মাধ্যমে দিই বা যেভাবেই দিই এটা দেওয়া যাবে না। বা আমরা যদি নাকের মাধ্যমে যে সমস্ত ড্রপ দিই, এর মধ্যে যদি কোনো নিউট্রিয়েন্ট থাকে এটা কিন্তু ইউজ করা যাবে না, বা প্রেফারেবলি এটা বেটার টু অ্যাভয়েড। তো স্যার সেক্ষেত্রে স্যার গ্যাস্ট্রিকের যারা রোগী আছে, মানে যারা আগে থেকে গ্যাস্ট্রিক আলসারে ভুগছে বা পেপটিক আলসার ডিজিজে ভুগছে, তাদের যে ওষুধ সেবন করা, আপনারা অনেক সময় বলে থাকেন যে খাওয়ার আধা ঘন্টা আগে, আমরা যেটা জানি যে আধা ঘন্টা আগে খাওয়ার পরামর্শ দিয়ে থাকি। তো স্যার রমজান মাসে তাদের খাওয়ার প্ল্যানিংটা কি হবে স্যার? না, সেটা তো সেহরির সময় তো কোনো সমস্যা নাই, খাওয়ার আগেই আমরা খাইতে পারি। আর ইফতারির সময় আমরা খাওয়ার জাস্ট আগে খাইলেও চলে। আর এখন তো মডার্ন অনেক অ্যান্টি আলসারেন্ট আছে, যেটা নাকি খাওয়ার সময় খাইলেও কোনো অসুবিধা নাই। মানে যে ওষুধগুলো যে আপনার মাপস জাতীয় বা রিবিপ্রাজল জাতীয় ওষুধগুলো, এটা আপনার রমজান মাসে ইফতারের পরে সেহরির পরে খেলেও তার কন্ট্রোল অসুবিধা। আর আপনি মেইনলি এমফেসিস দিচ্ছেন যে খাদ্যাভ্যাস যেটা ভাজা পোড়া, এটা অ্যাভয়েড করলে অনেক সময় গ্যাস এমনিতেই ভালো হয়ে যায়। স্যার আরেকটা জিনিস, যারা স্ট্রোকের রোগী বা হার্টের রোগী এরা ভুগছেন, তারা যে ওষুধগুলো সেবন করছেন রমজান মাসে, সে কীভাবে ওষুধগুলো সেবন করবেন? রমজান মাসে যেরকম আমরা অনেক সময় অ্যাসপিরিন জাতীয় খাবার, আমরা অ্যাসপিরিন জাতীয় ড্রাগস আমরা কনজিউম করি দুপুরে খাবার পরে, সেটা আমরা ইফতারির খাবারের পরে অথবা ইফতারির পরে যখন আমরা মিল নেই, তারাবির পরে, তখন নিতে পারি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো তারাবির যে নামাজটা, যেহেতু 20 রাকাত নামাজ, এটা কিন্তু একটা এক্সারসাইজের সাবস্টিটিউট। হ্যাঁ, যারা আধা ঘন্টা বা 45 মিনিট ডেইলি এক্সারসাইজ করেন, তারা কিন্তু ওই বিগোরাস এক্সারসাইজটা তখন করার প্রয়োজন হয় না। হয়তো সামান্য কিছু এক্সারসাইজ 10-15 মিনিট করতে পারে, কিন্তু নামাজের মাধ্যমেই কিন্তু এক্সারসাইজটা হয়ে যায়। সেটাও কিন্তু রমজানের একটা এক্সট্রা বেনিফিট। মানে যেটা আপনি বলছেন যে আসলে যে আমরা যে আপনাদের ডায়াবেটিক পেশেন্ট বা স্ট্রোকের পেশেন্ট বা কোলেস্ট্রল পেশেন্ট হাঁটার একটা পরামর্শ দিয়ে থাকেন, রমজান মাসে এটা সম্ভব হয় না, সেক্ষেত্রে তারাবি নামাজটা এটা এক্সারসাইজ হিসেবে এটা কাউন্ট হয় এবং এটা কিন্তু তার পরোক্ষভাবে তার শারীরিক সুস্থতার জন্য বেনিফিট দেয়। আপনি আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হলো যে রমজান নিয়ে কিন্তু অনেক স্টাডি হয়েছে। জাপানি এক বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছেন এটার উপর স্টাডি করে। উনি দেখছেন যে 12 ঘন্টার অধিক সময় যদি কেউ ফাস্টিংয়ে থাকে, তাহলে অটোফেজি নামে একটা জিনিস শরীরে সক্রিয় হয়ে যায়। তো অটোফেজি সক্রিয় হওয়ার ফলে হয় কি, আমাদের মেটাবলিজমের ফলে যে সমস্ত বর্জ্য শরীরে তৈরি হয়, এটা কিন্তু রিমুভ হয়ে যায়। তো 1 মাস যদি ফাস্টিং হয়, তাহলে দেখা যায় যে আমাদের এইটা বর্জ্যগুলি অপসারণ হওয়ার ফলে, এটা যদি রেগুলারলি যদি চলতে থাকে এই ফাস্টিং পদ্ধতিটা, বছরে একবার মানে 30 দিন অথবা আমরা সপ্তাহে 2 দিন এভাবে যদি চলে, তাহলে দেখা যায় যে কিছু কিছু ডিজিজ, আলজেমাস ডিজিজ বা পার্কিনসন্স ডিজিজ বা ক্রনিক ওল্ড এজ রিলেটেড ডিজিজ, এগুলির প্রবণতা কিন্তু অনেক কমে যায়।
অনেক ধন্যবাদ প্রফেসর ডাক্তার এম এ বাশার। আপনার সুন্দর পরামর্শ নিশ্চয়ই রমজান মাসে যারা রোজা রাখার প্ল্যান করছেন, যে রোজা রাখবেন, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ অনেক কাজে লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, রোজার মাসে অনেক রোগ এমনিতেই ভালো হয়ে যায়। এটা আসলে রোজা যে কোনো মানে ফাস্টিং থাকলে আপনার অনেক রোগ, যেমন কোলেস্ট্রলটা, ভালো কোলেস্ট্রল বেড়ে যায়, ব্যাড কোলেস্ট্রল কমে যায়। এতে করে আমাদের স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিটা অনেক কমে যায়। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।